আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, জাহানাবাদ সেনানিবাস, খুলনা। আশা করি তোমরা সবাই ঘরে আছো, সুস্থ আছো। আমাদের এই অনলাইন ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে এখনো বহু শিক্ষার্থী গ্রুপে আসেনি। আমাদের প্রত্যেক স্যার ক্লাস নিচ্ছেন, রুটিন দেওয়া আছে। সুতরাং তোমরা এই গ্রুপে যোগদান না করলে ক্লাসগুলো মিস করবে। ঘরে বসেও যে কত সুন্দরভাবে শেখা যায়, এই গ্রুপের ক্লাসগুলো করলে বুঝতে পারবে। আমাদের সম্মানিত শিক্ষকেরা খুব সুন্দরভাবে গ্রুপে ক্লাস নিচ্ছেন। অনেক সীমাবদ্ধতা আমরা আছে হয়তো জানি, কারোর হয়তো নেট পাওয়া যাচ্ছে না, কারোর হয়তো অ্যান্ড্রয়েড ফোন নেই। তারপরও এই দুর্যোগময় মুহূর্তে যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো তোমরা ফলো করলে অবশ্যই পরীক্ষার জন্য উপকারী। একদিন না একদিন হয়তো আল্লাহ চাইলে এই দুর্যোগ কেটে যাবে। কাজেই গ্রুপে দ্রুত যোগদান করে তোমরা ক্লাসগুলো অনুসরণ করতে থাকো। আমি আজকে অষ্টম শ্রেণীর সিলেবাস অনুসারে গত সপ্তাহে আমাদের লোকশিল্প প্রবন্ধটি পড়িয়েছিলাম। যদিও আমার বাংলা ক্লাস এখানে বোর্ডের তেমন প্রয়োজন হয় না, শুধুমাত্র তোমাদের মূল বইটা কাছে রাখলেই হবে। আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো অনুসারে বইটি মিলিয়ে নিলে তোমরা সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন উত্তর দিতে পারবে। কাজেই তোমাদের এই গ্রুপে এসেই আমার সাথে সাথে শুধু বইটা রাখলে হবে, আর যথাসময়ে একটু মিলিয়ে নিলে হবে। লোকশিল্প প্রবন্ধের পরে আমাদের আজকের পাঠ সুখী মানুষ নাটিকা। গত সপ্তাহ রবিবারে ক্লাস হয়েছিল, সোমবারে নেটওয়ার্কের কারণে করতে পারিনি, অনেকক্ষণ বসেছিলাম। সে কাজেই আমাদের এগিয়ে যেতে হবে। আজকে সুখী মানুষ নাটিকা পড়ব। তোমরা বই খোলো এবং আমার সাথে পড়ার চেষ্টা করো। নাটিকাটির নাম সুখী মানুষ নাটিকা। কেন? নাটক বড়, নাটিকা ক্ষুদ্রার্থে, লিঙ্গান্তর করলে হয় নাটক নাটিকা। এই নাটিকার দুটি দৃশ্য আছে। ক্ষুদ্র হিসেবে দুটি দৃশ্য আছে। দুটি দৃশ্যের মধ্য দিয়েই নাটিকাটির কাহিনী তুলে ধরা হয়েছে। আশা করি তোমরা অনেকেই পড়ে ফেলেছ নাটিকাটি ইতিমধ্যেই। সুখী মানুষ নাটিকা আসলে কি? সুখী মানুষ জগতে আছে? আছে। সেটা হচ্ছে মনের ব্যাপার। নিজে মন থেকে সুখী মনে করলেই সুখী। সুতরাং লেখক যে সুখী মানুষ নাটিকায় আমাদের যে মেসেজটা দিতে চেয়েছে, আমরা সেটাই লক্ষ্য করব। অর্থাৎ আমাদের পাঠ্য হিসাবে সুখী মানুষ নাটিকার শিখন ফল কি, যেটা আমাদের সিকিউ এমসিকিউ উভয়তেই লাগবে। সুখী মানুষ নাটিকার শিখন ফল এক, এই নাটিকাটি পাঠ করলে আমরা জানতে পারবো যে সুখ আসলে কি, অর্থবিদ্যায় নাকি মনে। 2 নম্বর জানতে পারবো সুখী মানুষ নাটিকার চরিত্রের মধ্য দিয়ে সমাজে এইরকম চরিত্র তোমরা বলতে পারবে, ব্যাখ্যা করতে পারবে
যারা অর্থলোভী, যারা জোর জুলুম করে এবং পরিণামে তার ফল ভোগ করে। 3 নম্বর হচ্ছে সুখী মানুষ নাটিকাটি পাঠ করলে তোমরা জানতে পারবে অর্থ না থাকলেও মনের সুখে সুখী হওয়া যায়, এটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। টাকায় নয়, অর্থে নয়, মনের সুখ এটি তোমরা ব্যাখ্যা করতে পারবে। 4 নম্বর হচ্ছে এই নাটিকাটির শেষে আমরা জানতে পারব আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা তোয়াজ করে চলে, তেল মেরে চলে, তাদের চরিত্র স্বার্থপর যারা যে চরিত্রগুলো, সে চরিত্র সম্পর্কে তোমরা ধারণা করতে পারবে। নাটিকাটি লিখেছেন মমতাজ উদ্দিন আহমদ, প্রখ্যাত নাট্যকার, অভিনেতা। একসময় বিটিভিতে অভিনয় করতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষকও ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে দেখা হওয়ার, যেহেতু নাট্যকলা ডিপার্টমেন্ট আমাদের পাশেই ছিল। মমতাজ উদ্দিন আহমেদ এই নাটিকার মাধ্যমে আমাদের ওই 4টি শিখন ফল বোঝাতে চেয়েছেন। আমরা প্রথম বুঝি নাটিকায় 2টি যেহেতু দৃশ্য আছে, চরিত্র সংখ্যা, যেহেতু নাটকের প্রাণ সংলাপের মধ্য দিয়ে চরিত্র পরম্পরায় কাহিনীর পরিণতির দিকে এগিয়ে যায়। নাটিকাটিতে মোট 5টা চরিত্র আছে। প্রথম আছে মোড়ল, বয়স তার 50, তারপর আছে কবিরাজ, বয়স তার 60, তারপর আছে হাসু, বয়স 45, রহমত বয়স 20, আর একজন লোক বয়স হচ্ছে 40। মোড়ল কাকে বলে? মোড়ল হচ্ছে গ্রামের একজন প্রভাবশালী, সম্মানীয়, ক্ষমতাধর ব্যক্তি, যাকে সবাই মোড়ল মানে, সেরকম একজন চরিত্র এই নাটিকায় আছে। তারপর আছে কবিরাজ কাকে বলে? তোমরা জানো, কবিরাজ হচ্ছে যারা গ্রাম অঞ্চলে বিভিন্ন প্রকার টোটকা চিকিৎসা, শিকড় পড়া, পানি পড়া, তাবিজ, কবজ, মাদলি ইত্যাদির মাধ্যমে চিকিৎসা করে থাকে। যদিও সেটার বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা আমরা জানি না। কবিরাজরা এভাবেই গ্রামের মানুষকে চিকিৎসা করে আসছেন। এখানে সেরকম চরিত্র একটা আছে কবিরাজ। আর আছে রহমত, হাসু, আর বনের মধ্যে বাস করা একজন লোক, কাঠুরিয়া, যাকে সহজ ভাষা আমরা বলতে পারি। এই চরিত্রগুলোর মধ্য দিয়ে সুখী মানুষ নাটিকায় কাহিনী এগিয়ে গেছে। প্রথম দৃশ্যের স্থান হিসেবে আমরা দেখব যে মোড়লের অসুখ করেছে। তিনি বিছানায় শুয়ে ছটফট করছেন। কবিরাজ তার নাড়ি পরীক্ষা করছে। মোড়লের সম্পর্কে আত্মীয় হাসু সেখানে উপস্থিত আছে, আর বিশ্বস্ত চাকর রহমত সেখানে উপস্থিত আছে। এরা সবাই মোড়লের অসুখ নিয়ে কথাবার্তা বলছে। মোড়ল এই চরিত্রের মাধ্যমে আমরা কি জানতে পারি? তোমরা দেখবে বইতে পড়লে, মোড়ল সুবর্ণপুরের মানুষকে অনেক জ্বালিয়েছে। তার মানে ক্ষমতা থাকলে যা হয়, সুবর্ণপুরের মানুষের গরু, ছাগল, হাঁস, মুরগি কিছুই সে বাদ দেয়নি। জোর জুলুম করে দখল করেছে, ভোগ করেছে। এমনকি হাসু তার যে আত্মীয় তাকেও ছাড়েনি। হাসুরও ক্ষোভ আছে তার উপরে। তো এই মোড়ল সবকিছু ভোগ দখল করে এখন অসুস্থ। কবিরাজ তার নাড়ি পরীক্ষা করে চিকিৎসা দিবে,
কিন্তু চিকিৎসা একটি আপেক্ষিক পদ্ধতি, এটা কোনো প্যারাসিটামল ট্যাবলেট চিকিৎসা না। কবিরাজ বলেছে মোড়লকে সারতে হলে, সুস্থ করতে হলে অবশ্যই সুখী মানুষের জামা দরকার। এটি তার চিকিৎসার একমাত্র পদ্ধতি। আসলে জামা একটা প্রতীক। নাট্যকার দেখাতে চাচ্ছেন যে এই জামা মোড়লের গায়ে দিলে সে সুস্থ হবে, এটি নয়। তার মানে তার মধ্যে দিয়ে তিনি বোঝাতে চাইছেন আসলে সুখী মানুষ জগতে আছে কিনা, কারা সুখী, তাদের জামা আছে কিনা সেটি দেখানো। তো যেহেতু কবিরাজ বলেছে, তার চাকর রহমত আর হাসু আত্মীয় দুইজনে কবিরাজের কথা অনুসারে জামা খুঁজতে বের হয়েছেন। অনেক খুঁজলেন, অনেক অফার দিল, পুরস্কারের লোভ দেখালো, কিন্তু জামা কোথাও পায় না, সুখী মানুষও কোথাও পাওয়া যায় না। তারা ঘুরে 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 দেখেছে সবাই কেবল লোভ, স্বার্থ, অর্থের জন্য ছুটছে, চাই চাই আরো চাই, এই হচ্ছে তাদের চিন্তা। কাজে যারা চাই, লোভের বশবর্তী, তারা তো সবাই অসুখী। তারা কি করে সুখী হয়? মনের মধ্যে তাদের তো অসুখ লেগেই আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বইয়ের প্রতিটা সংলাপে দেখবে কিভাবে তারা খুঁজে বেরিয়ে ব্যর্থ হয়ে দ্বিতীয় দৃশ্যে গিয়ে বনের মধ্যে একটা ছোট্ট বাড়ি, কুঠির দেখতে পেয়েছে। সেখানে তারা প্রথমেই মনে করেছে ভূত পেত্নী থাকতে পারে, কারণ ওরকম একটা বনের মধ্যে বাড়িতে মানুষ থাকার কথা না, অনেক কিছুরই ভয় থাকার কথা। কিন্তু তারা ডেকে শেষ পর্যন্ত ওই ঘরের মধ্যে বাস করা একটি লোক পেয়েছে। যে লোকের সঙ্গে কথা প্রসঙ্গে তারা বলেছে, তুমি এখানে বাস করো, তোমার কি ভয় করে না? লোকটি বলছে যে না। তো বলছে কেন, তোমার ডাকাতির ভয় নেই? তো বলছে ডাকাত আমার কি নেবে, আমি তো বনে কাঠ কাটি, কাঠ বাজারে বিক্রি করি, যা পাই তাই দিয়ে চাল ডাল কিনে খেয়ে মনের সুখে ঘুম পড়ি, আমি সুখের বাদশা। তখন রহমত হাসু আনন্দে লাফে উঠেছে, পেয়ে গেছি তাহলে সুখী মানুষ, এর জামা হলেই আমাদের মোড়ল সুস্থ হবে। সেই হিসেবে তারা লোকটিকে পুরস্কারের অফার দিয়ে তার জামাটি চেয়েছে, তোমার জামাটি দাও, আমাদের মোড়ল খুব অসুস্থ, এই জামাটি গায়ে দিলেই আমাদের মোড়ল সুস্থ হবে, কবিরাজ বলেছে। শুনে লোকটি হা 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 করে হেসে দিল, কারণ সে মনের সুখে সুখী, সে জামায় সুখী না। সে তখন বলেছে আমার কোনো জামা নেই, ফতুয়া নেই যা আমি তোমাদের দিতে পারি। অবাক লাগে যে যার জামা নেই, যে কাঠ কাটে বনে, সে সুখের বাদশা। আর মোড়লের এত কিছু থেকেও সে এখন অসুস্থ, সে এখন সুখী নয়। কাঠুরিয়া সুখী, যার একটি জামাও নেই। এর মধ্য দিয়ে আমরা কি বুঝলাম? সুখ আপেক্ষিক ব্যাপার, সুখ অর্থবিত্ত দিয়ে মাপা যায় না। তোমরা প্রথমেই চরিত্রগুলো এখানে দেখতে পাচ্ছ, বাড়ি এবং একটি লোক খালি গায়ে, যার কোনো জামা গায়ে নেই। রহমত এবং হাসু সেখানে গিয়েছে, তার সঙ্গে কথা বলছে। এর মধ্য দিয়ে আসো এবার আমরা সিকিউ এমসিকিউ কি পাই। প্রথমে বলছি যে তোমাদের এমসিকিউ হিসেবে অবশ্যই নাটিকাটির প্রত্যেকটা সংলাপ গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে, কি বোঝানো হয়েছে, কে কি বলছে, কে কি আনতে চাচ্ছে। যেহেতু হাসু আত্মীয়, সে তার মোড়ল অসুস্থ বলে সে অনেক কিছু
কষ্ট করে আনতে চেয়েছে, পাহাড় মাথায় করে আনতে চেয়েছে, রহমতও চেয়েছে। তাদের কথা অনুসারে বোঝা যায় তারা বাঘের চোখ পর্যন্ত আনবে। এত কিছু যারা পারে তারা একটি সুখী মানুষের জামা আনতে পারলো না। কারণ সুখ তো আপেক্ষিক ব্যাপার, মনে করলে সুখ, না করলে অসুখ। অর্থের পিছনে, লোভের পিছনে ছুটলে তো আর সুখ পাওয়া যায় না। এই নাটিকায় সেই এমসিকিউ হিসেবে প্রতিটা সংলাপ তোমরা খেয়াল করবে, শব্দার্থ খেয়াল করবে, পাঠ পরিস্থিতি খেয়াল করবে, অবশ্যই লেখক পরিস্থিতি খেয়াল করবে। এমসিকিউ হিসেবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একজন মোড়লের চরিত্র। খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, অসংখ্য মানুষ আছে মোড়লের মতো আমাদের সমাজে, যে মানুষগুলো ভোগ দখল করছে, ভূমিদস্যু যারা জমি দখল করছে। তোমাদেরকে ক্লাসে আমি 2 বিঘা জমি কবিতা পড়িয়েছিলাম, সেখানে কিভাবে জমিদার উপেনের জমি দখল করেছিল সেটি বুঝাইছিলাম। এইরকম মোড়লের মতো মাতব্বর তারা গ্রামের ক্ষমতাধর ব্যক্তি, তারা কিভাবে অন্যের সম্পদ ভোগ দখল করে, এরকম চরিত্র আমাদেরকে সিকিউ হিসেবে ভাবতে হবে। অনেক উদাহরণ আছে, শুধু ভূমিদস্যু না, অর্থবিত্ত, অনেক উদাহরণ আছে যারা এই সমাজে ক্ষমতার ধর হয়ে আমাদের দুর্বলদের উপরে অত্যাচার চালিয়েছে। একইভাবে আমরা দেখব বনের ওই লোকটির মতো সিকিউ হিসেবে তার চরিত্র কত গুরুত্বপূর্ণ। এই লোকটি কিসের মধ্যে সুখ পেয়েছে? না অর্থবিত্ত, না গাড়ি বাড়ি, না জমাজমি। সে দিন আনে দিন খায়, যা পায় তাই নিয়ে সুখী। তাহলে সুখ বিচার করতে হলে আমাদের মন দিয়ে বুঝতে হবে, মানসিক ব্যাপার। এই চরিত্রের মধ্যে দিয়ে আমরা সেটি দেখব। তাহলে প্রধান 2টি সিকিউ আমরা পাচ্ছি, একটা হচ্ছে মোড়লের চরিত্র, আর একটা হচ্ছে ওই বনের লোকটির চরিত্র। 3 নম্বর হচ্ছে এই যে 2জন ছোট চরিত্র আছে, একজন আত্মীয় হাসু আর একজন চাকর রহমত। খেয়াল করো এদের মধ্যে কিছুটা হলো স্বার্থপরতা কাজ করেছে। তাদের মোড়ল অসুস্থ, অথচ যখন বনের কাছে গেছে ঘরটিতে ভূত পেতনি আছেই ভেবে তারা ভয়ে পালাতে চেয়েছে। আবার হাসু এই অসুস্থতার সুযোগে সেও কিছু প্রতিশোধমূলক কথা বলেছে যে আজ আমি মোড়লের শোধ নিয়েই ছাড়ব, কারণ হাসুর উপরে অত্যাচার করেছে। সুবর্ণপুরের মানুষরা তো আর মোড়লের মতো লোক পেলে প্রতিশোধ নিতে চাইবেই। এই 2জন চরিত্র মধ্যে কিছুটা চাটুকারিতা, স্বার্থপর ভাব আছে। এইরকম চাটুকার স্বার্থপর চরিত্র তোমরা তোমাদের আশেপাশেই দেখতে পাবে, যে চরিত্রগুলো কিভাবে প্রভাব ফেলে মানুষের জীবনে। এই চাটুকার চরিত্র নিয়েও সিকিউ হতে পারে। তাহলে 3টি প্রধান চরিত্র বললাম, মোড়ল, তার মতো চরিত্র। হ্যাঁ, হতে পারে তোমরা ভাববে পজিটিভ, মানে মোড়ল কিভাবে স্বার্থপর সুবর্ণচরের পুরের মানুষকে কিভাবে ঠকিয়েছে, আজকে সে অসুস্থ, এটা চারিত্রিক দিক। কিন্তু নেগেটিভও ভাববে সিকিউ হিসেবে মোড়লের বিপরীত চরিত্রও কিন্তু আছে, যারা নিঃস্বার্থ মোড়ল, যারা পরোপকারী মোড়ল, যারা মানুষের কথা ভাবে, দুর্দিনে সুযোগ নেয় না, মানুষের উপকার করে। এইরকম বিপরীত চরিত্রও কিন্তু অনেক সময় পার্থক্য হিসেবে, বৈসাদৃশ্য হিসেবে সিকিউ আসে। তোমরা এটিও
খেয়াল করবে। নাটিকার দুটি দৃশ্যের পাঠ শেষে তোমরা বনের ধারের লোকটির যেখানে শেষ হয়েছে সেখানে এসে তোমরা বুঝতে পেরেছো যে সুখ আসলেই মানসিক ব্যাপার। তো এইরকম মানুষ কিছু না থাকলেও যে নিজেকে সুখী মনে করে, এরকম বহু চরিত্র তোমাদের আশেপাশে আমাদের সমাজে দেখতে পাবে। এই নাটিকার মধ্যে দিয়ে মমতাজউদ্দিন আহমেদ আমাদের সেটি মূলত দেখিয়েছেন। আমরা নাটিকাটির পাঠ শেষে সৃজনশীল প্রশ্ন হিসেবে যা বললাম তা বুঝে তোমরা 2019 সাল 18 সালের বোর্ড প্রশ্নে দেখবে এরকম বহু উদাহরণ দেয়া আছে, যে উদাহরণে ওই মোড়লের চরিত্রের সাদৃশ্য কিংবা বৈসাদৃশ্য উদ্দীপক দেয়া আছে। আবার বনের যে সুখী লোকটি তার চরিত্রের মতো উদাহরণ দেওয়া আছে। খ নম্বর তো অবশ্যই বইয়ের মধ্যে থেকে, বিশেষ করে শব্দার্থ থেকে তোমরা অবশ্যই পড়বে খ নম্বর হিসেবে এখানে অনুশীলনী কিংবা বোর্ড প্রশ্নের যে প্রশ্নগুলো দেওয়া আছে আমি বলবো এগুলো বারবার অনুশীলন করতে, এগুলো লিখতে, তাহলে তোমরা পরে এটি আমাকে দেখাতে পারবে। আর ঘ হিসেবে ওই 18-19 সালের বোর্ড প্রশ্ন দেখলে বুঝতে পারবে যে আমি যে চরিত্রগুলো বললাম, যে ধরনের বললাম, এরা সৃজনশীল হিসেবে আসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি নাটিকা কি, এই নাটিকায় কি তুলে ধরা হয়েছে, সুখী মানুষ আসলে কে, কিসের মধ্যে সুখ পাওয়া যায়, আর কিভাবে কিছু না থাকলেও সুখী হওয়া যায় সেটা যেমন জানতে পারলে, একইভাবে সৃজনশীল প্রশ্ন কি আসতে পারে সেটি সম্পর্কেও ধারণা পেলে। এভাবেই আমরা স্বল্প সময়ের মধ্যে সীমাবদ্ধ উপকরণের মধ্যে তোমাদের নাটিকাটি আমি পড়ে বোঝালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামীকাল ক্লাস আছে, আমরা তার পরের গদ্য আগামীকাল পড়ব। পরের গদ্যটি আমাদের সম্ভবত আছে পাঠ হিসেবে মংডুর পথে প্রবন্ধ, এটি আগামীকাল পড়ব। আমরা গদ্য শেষ করে পদ্য, তারপর আমরা ব্যাকরণে যাব। আশা করি খুব দ্রুত শেষ করতে পারবো। আজকে যারা আমার সাথে লাইভে ছিলেন সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।